নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড। জনসমক্ষে এনেছিলেন উদয় শঙ্করের নৃত্য প্রতিভা। লেখা অভীক চট্টোপাধ্যায়, পাঠ সৌনক সান্যাল। বাংলা তো বটেই, গোটা ভারতের মধ্যে হরেন্দ্রলাল ঘোষই প্রথম ইমপ্রেসারিও হয়ে অবতীর্ণ হন। তিনি অবশ্য হরেন ঘোষ নামেই বেশি পরিচিত। ইউরোপ আমেরিকায় এই নজির আগে থেকেই ছিল। ইমপ্রেসারিওরা সেখানে আলাদা মর্যাদা লাভ করেছিলেন, যেমন রাশিয়ার সার্জ পাভলোভিচ ডায়াগিলেভ বা আমেরিকার সালোমন প্রমুখ বিশ্বখ্যাত ছিলেন আগেই। এদের হাত ধরেই সঙ্গীত, নাটক, নৃত্য, চিত্রকলায় উঠে এসেছিল একাধিক অসামান্য প্রতিভা। এদেশে সেই কাজটি করেছিলেন হরেন ঘোষ। তার সর্বশ্রেষ্ঠ আবিষ্কারের গল্পটি বলতে গেলে আমাদের একটু পুরনো কথা পাড়তে হবে। বিখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের সংস্পর্শে এসেই নৃত্যশিল্পের দিকে আকৃষ্ট হন হরেন ঘোষ। তার কাছ থেকেই জানতে পারেন এককালে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অসামান্য নৃত্যশৈলীর কথা, যার নিদর্শন ছড়িয়ে আছে অজন্তা সহ ভারতের অজস্র গুহাচিত্রে। কিন্তু পরবর্তীকালে তা বিভিন্ন অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়ল। ফলে হরেন ঘোষ শুরু করলেন ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান নৃত্যশিল্পী ও শৈলীর অন্বেষণ। সুঠাম দেহি, লম্বা, কাটা কাটা চোখমুখের এক তরুণের সঙ্গে তার যোগাযোগ হল। কথা বলেই বুঝলেন এক খাঁটি নৃত্যশিল্পীর সন্ধান পেয়েছেন। ছেলেটি ইংল্যান্ড থেকে সবে ভারতে এসেছে। জন্মসূত্রে বাঙালি, কিন্তু নাচ শিখেছেন এবং দেখিয়েছেন বিলেতে। আনা পাভলোভার সঙ্গে নাচের অনুষ্ঠান করে সে দেশে তখনই তার সুনাম, কিন্তু ভারতে কেউ তাকে চেনেই না। তৎকালীন বোম্বাই হয়ে কলকাতায় এসে হরেনবাবুর সঙ্গে যোগাযোগ হলো তার। হরেন ঘোষ ছেলেটিকে সঙ্গে করে হেমেন্দ্র কুমার রায়ের কাছে এসে কিছু পরামর্শ চাইলেন। এ বিষয়ে হেমেন রায় লিখছেন, একদিন একটি তরুণ ও সুশ্রী যুবককে নিয়ে আমার বাড়িতে এসে বললেন, দাদা, এর নাম উদয় শঙ্কর, ইনি নৃত্যশিল্পী। ইনি কলকাতায় নাচ দেখাতে চান, কিন্তু এখানে কেউ একে চেনে না, আমলও দেয় না। কেমন করে একে পরিচিত করা যায় তাই নিয়ে আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। হেমেন্দ্র কুমার দারুণভাবে উৎসাহিত করলেন। প্রথমে উদয় শঙ্করের নাচের কিছু নমুনা প্রদর্শনের কথা ভাবলেন হরেন ঘোষ। ঠিক করলেন এলিট সিনেমার উল্টো দিকে একাডেমি অফ ওরিয়েন্টাল আর্টস প্রেক্ষাগৃহে উদয় শঙ্করের ডান্স রিসাইটাল করবেন। তখন ওই সংস্থার দায়িত্বে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর। হলটি ব্যবহারের জন্য অনুমতি নিতে যখন তার কাছে যান হরেনবাবু, সব শুনে প্রথমে রসিকতা করে অবনীন্দ্রনাথ বলেছিলেন, বলো কি হরেন, পুরুষ মানুষ আবার নাচবে কি? আমি তো জানি মেয়েরাই নাচে আর পুরুষ মানুষকে নাচায়। এ কথা তার নটনাট্য চলচ্চিত্র কথা বইতে লিখেছেন প্রখ্যাত চিত্র পরিচালক পশুপতি চট্টোপাধ্যায়। পশুপতিবাবুও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। উদয় শঙ্করের নৃত্যশৈলী দেখে তার মনে হয়েছিল অজন্তা আর্ট যেন মূর্ত হয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আগেই বলেছি, এর আগে পর্যন্ত এ দেশ সম্পর্কে উদয় শঙ্করের কোনো ধারণাই ছিল না, কিন্তু বোম্বাইয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নিজের দেশের পরাধীন অবস্থার সামগ্রিক চিত্র দেখে জানলেন ও বুঝলেন অনেক কিছু। গায়ে চাপিয়ে নিলেন খদ্দরের পোশাক। তখন থেকেই ভারতীয় নৃত্যশিল্প ভাবনার উদয় হয়েছিল তার মনে। ঠিক এই চিন্তাধারার স্ফুরণটাই উদয় শঙ্করের মধ্যে গভীরভাবে লক্ষ্য করেছিলেন হরেন ঘোষ। তিনি নিজেও এটা চাইছিলেন, ফলে উদয় শঙ্করের আশ্চর্য প্রতিভাকে মেলে ধরার কাজে নেমে পড়লেন তিনি। ডান্স রিসাইটালের পরে উদয় শঙ্করের বড় নাচের অনুষ্ঠানের আয়োজন করলেন নিউ এম্পায়ার মঞ্চে। দিনটি ছিল 2রা অগস্ট 1930। কানায় কানায় ভরা প্রেক্ষাগৃহে উদয় শঙ্কর পরিবেশন করলেন অপরূপ একক নৃত্য। এছাড়া অন্যান্য পরিবেশনের মধ্যে ছিল কৃষ্ণচন্দ্র দের গান, তিমির বরণের শরৎবাদন এবং আরও কিছু। কলকাতা আলোড়িত হয়ে গেল উদয় শঙ্করের নাচে। এরপর থেকেই তিমির বরণ তার সহশিল্পীদের নিয়ে উদয় শঙ্করের নৃত্য দলে সঙ্গীত রচনা ও পরিবেশনের কাজে যুক্ত হলেন এবং পাড়ি দিলেন বহু জায়গায়। সেদিন ভারতীয় নৃত্যশিল্পের নব উত্তরণের সূচনা হয়েছিল, যার আবিষ্কারক ও প্রধান কারিগর হরেন্দ্রলাল ঘোষ। এরপর তাঁরই ব্যবস্থাপনায় দিল্লি, এলাহাবাদ, বেনারস, লখনউ, বোম্বাই, চেন্নাই, আহমেদাবাদ ইত্যাদি ভারতের বড় বড় শহরে তো বটেই, ইংল্যান্ড ও আমেরিকাতেও
নৃত্য পরিবেশন করলেন উদয়শঙ্কর ও সম্প্রদায়। পরাধীন দেশের একজন মানুষ হয়ে কত দূর অবধি নিজের ক্ষমতাকে বিস্তৃত করেছিলেন হরেন ঘোষ, এ তারই নিদর্শন। তবে শুধু উদয়শঙ্করই নন, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা নৃত্যশিল্প ও শিল্পীকে সামনে এনেছিলেন হরেন ঘোষ। যেমন বর্তমান ঝাড়খণ্ডে সেরাইকেলা অঞ্চলের ছো নাচ ছিল সেখানকার নিজস্ব শিল্প। সমাজের তথাকথিত নিচের দিকে পড়ে থাকা কিছু মানুষ আত্মশক্তিকে অবলম্বন করে মুখোশ পরে অসম্ভব শারীরিক বিন্যাসে বিশেষ এই নাচ পরিবেশন করেন। সেরাইকেলা এর উৎসস্থল হলেও ছোটনাগপুর মালভূমির বিস্তৃত অঞ্চল জুড়েই এই নাচ চলে। ফলে পুরুলিয়াতে এই নাচ দেখা যায়। ওইসব অঞ্চলের পিছিয়ে থাকা মানুষজনের একাংশ নিজেদের জীবনযাত্রা, সমস্যা, প্রতিবাদ ইত্যাদিকে বিভিন্ন দেবদেবীর আখ্যান, পৌরাণিক কাহিনী প্রভৃতির মধ্যে দিয়ে নাচে প্রকাশ করেন। কিন্তু ওই নির্দিষ্ট অঞ্চল ছাড়া ভারতের আর কে জানত এই ছোয়ের কথা? হরেন ঘোষই প্রথম এই নাচের দল নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করেন। ছৌ নৃত্যশিল্পকে দিয়েছিলেন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। 1895 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশে যশোহরের মামার বাড়িতে জন্ম হরেন্দ্রলাল ঘোষের। পৈতৃক বাড়ি কলকাতার বউবাজারে মদন বড়াল লেনে। সেখানেই বেড়ে ওঠা, মেধাবী ছাত্র। হেয়ার স্কুলে পড়ার সময় প্রথম পরিচিতি পান দক্ষ ফুটবলার হিসেবে। মনে রাখতে হবে, এই হেয়ার স্কুলের মাঠেই 1878-79 সালে প্রথম বাঙালি ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সহপাঠীদের নিয়ে এদেশীয়দের মধ্যে ফুটবল খেলা চালু করেছিলেন। আশ্চর্য উদ্যমী হরেন তরুণ বয়স থেকেই বিভিন্ন ক্ষেত্রে পথিকৃৎ। যেমন 1911-12 সালে তিনি সম্পাদক হিসেবে একটি স্কুল ম্যাগাজিন বের করেছিলেন। সেই প্রথম কোনো স্কুল ম্যাগাজিন বেরোল। স্কুলে থাকতেই হরেন্দ্রলালের পরিচালনায় বিদ্যালয়ে অভিনীত হল রণভেরি নামে একটি নাটক, যার পিছনে ছিল জাতীয়তাবাদী ভাবনা। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় শেক্সপিয়ারের কয়েকটি নাটকও মঞ্চস্থ হয়েছিল হরেন্দ্রলালের পরিচালনায়। সেখানে অভিনয়ও করলেন তিনি। কলেজ ছাড়ার কয়েক বছর বাদে 1924 সালে বীরেন মিত্রর লেখা ইংরেজি নাটক শকুন্তলা মঞ্চস্থ হল এম্পায়ার থিয়েটারে। পরিচালক হরেন ঘোষ। এ নাটকে সম্ভ্রান্ত ঘরের পুরুষদের সঙ্গে মহিলাদেরও অভিনয় করিয়ে চতুর্দিকে আলোড়ন ফেলে দিলেন তিনি। ইচ্ছে ছিল এই নাটক নিয়ে বিলেত যাবেন। তা সম্ভব হয়নি বটে, কিন্তু এই বাসনা থেকেই ধরা যায় হরেন ঘোষের ভাবনা চিন্তার পরিধিটা কতটা বড় ছিল। 1926 সালে অটোমোবিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য ইউরোপ গেলেন। কয়েক মাস সেখানে থাকার সময় তিনি আকৃষ্ট হয়েছিলেন চলচ্চিত্র শিল্পের প্রতি। শিখলেন অনেক কিছু, বিশেষ করে ক্যামেরা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু জ্ঞানার্জন করে একজন দক্ষ ফটোগ্রাফার হয়ে উঠেছিলেন হরেন ঘোষ। দেশে ফিরে সেন্ট্রাল অটোমোবিল স্টোর্স অ্যান্ড বিজনেস সেন্টার নামে একটি দোকান খুললেন, যার ঠিকানা ধর্মতলায় রিগেল সিনেমার উল্টো দিকে 140 নম্বর কর্পোরেশন স্ট্রিটে, বর্তমানে SN ব্যানার্জি রোডে। এ দোকানে আড্ডা বসত শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের এক ঝাঁক প্রতিভাবানের, যারা তখন সবাই প্রায় তরুণ। সবার ভাবনাতেই সৃষ্টিধর্মী কিছু করার ইচ্ছে। রোজগারের কারণে যতই ব্যবসা খুলুন, হরেন ঘোষের নেশার জগৎ তো এই দিকেই। ফলে দোকানে এই প্রতিভা সমাবেশই তাকে নিয়ে গেল তার আসল ইচ্ছের দুনিয়ায়। আড্ডায় নিয়মিত সদস্য ছিলেন ধীরেন্দ্রনাথ সরকার, যতীন্দ্রনাথ মিত্র, অমর মল্লিক, চারু রায়, প্রফুল্ল রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র চন্দ্র, প্রেমাঙ্কুর আতর্থী, দীনেশ রঞ্জন দাস প্রমুখ। প্রখ্যাত অভিনেতা ধীরাজ ভট্টাচার্য যখন নায়ক ছিলাম বইতে এই আড্ডার প্রসঙ্গে লিখেছিলেন, বলা বাহুল্য হবে না পরবর্তীকালে বিখ্যাত নিউ থিয়েটার্সের পরিকল্পনা ওই আড্ডা ঘরেই জন্মলাভ করে। নিতিন বসুর প্রথম ফিল্ম কিংবা প্রমথেশ বড়ুয়ার প্রযোজনায় প্রথম ছবি, দুটির পিছনেই ছিল হরেন ঘোষের সক্রিয় উপস্থিতি। 1931 সালে বীরেন্দ্রনাথ সরকার যখন চিত্রা সিনেমা প্রেক্ষাগৃহ, পরে নাম হয় মিত্রা, তৈরি করলেন, বা হরিপ্রসন্ন পাল যখন জন্ম দিলেন ছবি ঘর প্রেক্ষাগৃহের, প্রত্যেক ক্ষেত্রেই হরেন ঘোষের প্রাণপাত সহযোগিতা ছিল। এক জায়গায় বসে যাতে চলচ্চিত্র সংক্রান্ত চর্চা করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে একটি সিনেমা লাইব্রেরি গড়ে তোলেন হরেন ঘোষ। সেই সময় এ এক অভিনব ভাবনা। হেমেন্দ্র কুমার রায় লিখেছেন, তাঁর সম্পাদিত বিখ্যাত নাচঘর পত্রিকা
প্রকাশের ব্যাপারে কতখানি সক্রিয় সহায়তা করতেন হরেন। স্বয়ং রবীন্দ্রনাথ ভীষণ স্নেহ করতেন হরেন্দ্রলালকে। 1930-এর দশকে যখন বিশ্বভারতী আর্থিক সংকটের মুখোমুখি, তখন অর্থ সংগ্রহের ব্যাপারে কবিগুরুর সাহায্যে এগিয়ে আসেন হরেন ঘোষ। ভারতের বিভিন্ন প্রান্তে তিনি ট্যাগোর উইক বা ঠাকুর সপ্তাহ পালনের আয়োজন করেন। 1933 থেকে 1937-এর মধ্যে প্রত্যেক বছর বিভিন্ন সময় জুড়ে বোম্বাই, গুজরাট, দক্ষিণ ভারত, বিহার প্রভৃতি জায়গায় হরেন ঘোষের ব্যবস্থাপনায় ভ্রমণ করেন রবীন্দ্রনাথ। তার সঙ্গে ছিলেন কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ও শান্তিনিকেতনের কলাকুশলীর দল। ওই সব জায়গায় এক একটি সপ্তাহে কবি ভাষণ দেন বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় এবং আশ্রমের শিল্পী দল পরিবেশন করেন গান, নাচ, নাটক, নৃত্যনাট্য। প্রত্যেক জায়গার বিশিষ্ট ব্যক্তিরা সংবর্ধিত করেন কবিকে এবং যথেষ্ট অর্থ সংগ্রহ হয় অনুষ্ঠানগুলি থেকে। এই সমগ্র আয়োজন একা সামলেছিলেন হরেন ঘোষ। এভাবেই আজীবন শিল্প সন্ধানী থেকেছেন হরেন্দ্রলাল ঘোষ। দুর্ভাগ্য, স্বদেশ তার যোগ্য সমাদর করেনি। স্বাধীনতার ঠিক আগে 1947-এর 9 জুলাই নিজের অফিসেই খুন হন তিনি। তখন সাম্প্রদায়িক সংঘর্ষে কলকাতা উত্তাল। কিভাবে, কেন তাকে নৃশংসভাবে নিহত হতে হলো, এ প্রশ্নের উত্তর আজও অজানা।